আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৪১। অন্তুর মাথায় শুধু ঘুরছিল, আচ্ছা, পলাশ কি এই পৃথিবীতে একাই এমন নির্যাতনকারী? হামজারা কি একাই ক্ষমতালোভী? আর জয়েরাই শুধু এমন শক্তিশালী সামাজিক ব্যক্তিত্ব? আর নেই? অন্তত বাংলাদেশি অসংখ্য রয়েছে। অন্তু এটা ভেবে নাক চিটকাতো। এদের বাড়ির লোক কি করে? বউ মেয়ে এরা কি করে? রুখতে পারে না? ধারণাটা এত বাজেভাবে হারবে তা জানতো কে? সে নিজেও তো এতগুলো দিন এ বাড়ির বউ হয়ে এসেছে। পেরেছে নাকি ওই স্টোর রুম পেরিয়ে কাঠের দরজা ভেদ করতে, অথবা বাগানের পেছনে পৌঁছা প্রাচীরের কাছে ওই লোহার গেটের ভেতরে ঢুকতে, হামজার বিরুদ্ধে বলতে, জয়কে থামাতে? বরং সে নিজেই অবরুদ্ধ, বন্দী। রূপকথারা এভাবেই মরতে মরতে বেঁচে আছে। আচ্ছা, এসব পুরুষদের সঙ্গিনীরা সবাই কি এমন শিকার, নাকি ব্যতিক্রম আছে? অন্তু রূপকথাকে বলেছিল, পলাশ ঘুমায় না? রান্নাঘরে বটি বা ছুরি থাকে না? হাতও তো আছে আপনার। রূপকথা হেসেছিল, কেবল পলাশের একটা মানসিক রোগের ব্যাপারে শুনলে। আর কত আছে? সে কি মানসিক রোগের ফ্যাক্টরি? স্বাভাবিক মানুষদের মতো ঘুম আসে না ওর। অর্থাৎ শরীরে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ার হরমোন মেলাটোনিন ক্ষরণ হয় না দেহে। আর্টিফিশিয়ালি মেলাটোনিন পুশ করতে হয় দেহে, এরপর ঘুমায়, সেটাও নির্দিষ্ট ঘরে গিয়ে। আপনি ফেরাউনের ঘর করছেন রূপকথা। আসিয়া বলে লজ্জিত করো না। মা আসিয়ার মতো ইমানি জোর নেই আমার, আর না আছে প্রতিবাদের ক্ষমতা। থেমে থেমে আরো অনেক কথাই হয়েছিল ওদের। হঠাৎই অন্তু নিষ্ঠুরের মতো জিজ্ঞাসা করেছিল, আপনি এখানে এসব জানাতে এসেছেন আমায়? কি বাবদে? রূপকথা হেসে ফেলল, উকালতি রক্তে জড়িয়ে তোমার। না না, সন্দেহ ভালো, বিশ্বাস করার নয় কাউকে। শব্দটাতে ভীষণ সস্তা লাগে আজকাল। লাগারই কথা। এমনিতেই সচেতন তুমি, আরো হচ্ছ। পলাশের সাথে দেখা হবার পর কতদিন কেটে গেছে তোমার? অন্তু অবাক হলো। রূপকথায় সেটাও জানে। সে বলল, বেশ অনেকদিন। এরপর আর বের হওনি না? বিয়ের পর ভার্সিটি যেতে দেওয়া হয়নি। থার্ড ইয়ারের ক্লাস তো শুরু হয়েছে কদিন হলো। বন্দি জীবন যাপন করছে আপাতত। বের না হলেই ভালো, এজন্যই জানাতে এসেছিলাম। কোনো স্বার্থটার্থ নেই। বলতে পারো তোমার নিজের অর্জন। তোমার মতো মানুষদের এড়িয়ে চলা মুশকিল, বুঝলে? জয় আমিরকে জিজ্ঞেস করলে সে যদি বলে কখনো, তো বুঝবে এটা। আর 5টা মেয়ের মতো নও তুমি। এটা খুব সহজেই ধরা পড়ে তোমার চোখে তাকালে। ব্যতিক্রমের সাথে মানুষের আচরণ ব্যতিক্রমী হয় সচরাচর। আমিও তাই করছি। সাবধানে থেকো, পলাশ তোমায় ছাড়বে না। জয় নামক ঢালে বাধা পড়ে আছো এ বাড়িতে। বাড়ির জগৎ তোমার জন্য ভালো নয়। পলাশ ছাড়াও বহু লোক আছে জয়ের সাথে সম্পর্কিত হিসেবে তোমার ক্ষতি করার। অন্তু ভাবল, হয়তো মাঝার, নাকি আরো কেউ, বা কারা। অন্তু এটা বুঝলো সে অনেকটাই ব্যাকআপ পেয়েছে জয়ের কাছে। অন্তুদের একটা বুড়ো হিন্দু স্যার ছিলেন। তিনি একবার বলেছিলেন, পেছন মেলে বালুর ছেক দেয়া বুঝিস রে তোরা। তখন বুঝিনি অত। আজকাল আমজাদ সাহেব সহ এসব বুজুর্গ প্রবীণদের কথার মর্ম খুব গাঢ়ভাবে মনে পড়ে। জয় হলো সেই লোক যে পেছন মেরে আবার বালুর ছেক দিয়ে ব্যথা কমাতে আসে। অন্তুর হাসি পায় এসব ভাবলে। বোঝা গেল জয়ের ফিরতে দেরি হবে কদিন। অন্তু ভাবল, এই ফাঁকে বাড়ি থেকে ঘুরে এলে হয় না। ভাবে অসুস্থ। অন্তিক কি করছে না করছে, আম্মুকে দেখার ইচ্ছেটাও হচ্ছিল। অন্তুকে অবাক করে দিয়ে সকাল 11টায় পাটোয়ারি বাড়ির দরজায় অন্তিক এলো। অন্তু ভাবেনি এমনটা। স্মিত হাসি ছেলেটার মুখে, হাতে 2 প্যাকেট মিষ্টি, ছোট্ট দুটো অসময়ের তরমুজ, ব্যাগে অনেক রকম খাবারের পাত্র। নিশ্চয়ই রাবেয়া কিছু বানিয়ে দিয়েছেন। অন্তুর অদ্ভুত লাগলো। অন্তিক ছোট বোনকে দেখতে এসেছে তার শ্বশুর বাড়ি, সাথে এনেছে কুটুম বাড়ির আসার ঐতিহ্য। এই হাসিটা অনেকদিন দেখা হয়নি অন্তিকের চোখে। সে খুব হালকা এবং খুশি যেন। অন্তু বুঝতে পারল না তার কি করা উচিত। আব্বুর কথা মনে পড়ছিল খুব। অন্তিকের সাথে আব্বু থাকতে পারতো নাকি? বুকটা হু হু করে ওঠে তার। ভোলাই যায় না আব্বুকে, তবুও খোদা তালাই নিষ্ঠুরতা। রিমি খুব যত্ন করলো অন্তিকের। দুপুরে না খাইয়ে যেতে দিল না। এত সব কিছু আনার জন্য ধমকালো ও।
অন্তর কিছু করতেই হলো না, যা সব রিমি সামলাচ্ছিল, যেন সে নিজের ভাইকে আপ্যায়ন করছে। যাবার সময় আচমকা অন্তিক বোনের হাতটা ধরল, অদ্ভুত গলায় বলল, ক্ষমা করিসনি না? ধরে রাখিনি, তুই এসেছিস, খুশি হয়েছি আমি। ভাবি ভালো আছে আম্মু? অন্তিক একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এটা রাখ অন্তু, আমার নিজের রোজগারের টাকায় কেনা, শোধ বা অনৈতিকতা নেই একটুও। আমার খাটুনি রায়, ফুড বেভারেজ কোম্পানির ড্রাইভারের চাকরি পেয়েছি। অন্তু চেয়ে রইল অন্তিকের দিকে। কত বদলে গেছে অন্তিক, ঠিক সেই 5-7 বছর আগের অন্তিক। অন্তিক চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই ভালো আছিস অন্তু? ভালো নেই? স্প্লান হেসে চেয়ে থাকে অন্তম। অন্তিক হাসল। ভাগ্যের পরিহাস? জানি না তো, তুই বলতে পারিস কি ঘটছে এসব? দুই ভাই বোনের বিদায়ের ক্ষণটাও অদ্ভুত ছিল। অন্তিককে এগিয়ে দিতে গেল না অন্তু, অথচ যেই না সিঁড়ি বেয়ে নেমে গেল, অন্তু দৌড়ে সিঁড়িঘরের জানালা খুলে দাঁড়ায়। রাস্তায় দেখা যাচ্ছিল অন্তিককে হেঁটে এগিয়ে যাচ্ছে। যতদূর দেখা গেল চেয়ে রইল, পেছনে এসে দাঁড়ায় রিমি। সে কাল সারা রাত ধরে অন্তুর গল্প শুনেছে। দুপুরে গোসল করে পরল সেই পোশাকটা। সে বুঝল ভাবি বানিয়েছে জামাটা। মার্জিয়া টুকটাক ভালোই দর্জির কাজ জানে। বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল। বিয়ের পর বাপের বাড়ি থেকে আসা তোহফা। রিমি মুগ্ধ চোখে দেখে বলল, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে অন্তু। অন্তু চমকালো। এ বাড়িতে কেউ অন্তু ডাকতো না তাকে। হুমায়ুন পাটোয়ারি শাহানাকে নিয়ে ফিরলেন বিকেলের দিকে। অন্তু সামনে গেল না। ওর মনে হচ্ছিল ও বমি করে ফেলবে, আর নয়তো হাত রক্তে ভিজে উঠবে। দিনের দুপুরে রক্তে হাত ধুতে নেই। তার হাত তো আর হামজার মতো দক্ষ নয়। তরু তুলির কাছে একা ছিল। রিমি সন্ধ্যার পর বেরিয়ে গেল ক্লিনিকের উদ্দেশ্যে। তরু একা একা সামলাতে পারবে না। সীমান্ত নিখোঁজ, এ নিয়ে চারিদিকে তোলপাড় চলছে। পুলিশ ফোর্স নিয়ে চারিদিকে খোঁজ চালাচ্ছে তারা। ঝন্টু সাহেব চেষ্টার ত্রুটি রাখছেন না। বোনের ছেলে গুম, প্রথম সন্দেহ পাটোয়ারি বাড়ি তাদের। কিন্তু হাতে ক্ষমতা না থাকলে সন্দেহ ভূতা। হামজাকে কল করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে বলেছে তার কাছে এসেছিল ঠিকই, তবে চলে গিয়েছিল 10 মিনিট পরেই। এরপর আর দেখা হয়নি। সে মেয়র মানুষ, তাছাড়া দাপটই আলাদা। প্রশাসনের কর্মকর্তারা খুব বেশি জোর দিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। অন্তু ঘরের দরজাটা ঈশার আজান পড়তেই আটকে দিল। তার মনে কিসের এক শঙ্কা জেগেছে। হুমায়ুন পাটোয়ারের মুখটা মনে পড়লেই বুকের ভেতর ছেদ করে উঠছে। শরীরে এক প্রকার শিহরণ টের পাচ্ছিল। রাতে খেতেও বের হলো না আর। শাহানা কতবার ডাকলেন, নামাজ পড়ে খেয়ে নেবে বলে কাটিয়ে দিল। এত বড় বাড়িতে ওরা 3 জন, তার মাঝে ও একা। গা শিরশির করছিল। বেডসাইড টেবিলের উপর পড়ে আছে জয়ের কাজু বাদামের পাত্রটা। সারা ঘরের দেয়ালে অনেক ছোট ছবি টাঙানো। ঘরের মধ্যে পায়চারি করতে করতে বারবার সেসবে চোখ পড়ে অন্তরাত্মা পড়ে উঠছিল। আখের লাশটা চোখ থেকে সরছে না। বহুদিন ভুলেছিল তা তাজা হয়েছে। ত্বকের নিচে মাংসপেশিতে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল উত্তেজনায়। জয় যদি আখির শরীরের একটা ক্ষতর জন্য দায়ী হয়, অন্তু ওয়াদা করে ফেলল চট করে, এক কূপে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে সে জয়ের। আর হুমায়ুন পাটোয়ারি, হামজা, পলাশ, এরা ওর নাগালের বাইরে, তাই বলে মাফ? রাত তখন 1টা বাজে। অন্তু তখনও উদাস পায়ে ঘরের মেঝেতে পায়চারি করছে। পার শিরশিরে অসহ্য উত্তেজনা, রক্তে আগুন জ্বলছে, অথচ নারী মনে দ্বিধা। হুমায়ুন পাটোয়ারিকে নিজের সন্দেহের উপরে এত ভয় লাগছিল। অন্য কেউ হলে হতো, মামা শ্বশুর মানুষ যদি নোংরা হাত অল্প বাড়ার দিকে। অন্তর গাটা মেঘের রোগীদের মতো কাঁপুনি দিয়ে ওঠে। নিস্তব্ধ অবরুদ্ধ রাত। ঘরের জানালা দরজা সব বন্ধ। তবুও অন্তর মনে হচ্ছিল কেউ যেন ওই দরজা ভেঙে এসে তার দিকে হাত বাড়াবে। সে এই ভয়টা প্রথম অনুভব করেছিল পলাশের রুফটপে। জানালার বাইরে কেউ গুমড়ে উঠল না। অন্তু সজাগ হয়ে ওঠে। কোনো মানুষের চাপা গুং গুং আওয়াজ। গা ছমছমে লাগছিল, যেন কেউ কোনো জীবন্ত কারো রক্তপান করছে। জয়ের রুম সদর ঘরের শুরুর দিকেই।
বাড়ির গরমটাই আজব, বাইরে থেকে একরকম, ভেতরটা অন্য কিছু। অন্তর মনে হলো নিচ থেকে গোঙানি বা ধস্তাধস্তির আওয়াজ আসছে। পরে ভাবল বদ্ধ ঘর, বাতাসের ঘাটতির কারণে এমন ভোঁতা আওয়াজ কানে ভাসছে। দোতলার সদর দরজায় টোকা পড়ছে এবার। অন্তু সচেতন হলো এই মাঝরাতে কে এসেছে। জয়। দ্বিধায় ভুগতে ভুগতে একসময় ড্রয়ার খুলে পছন্দ মতো একটা ড্র্যাগার তুলে নিল হাতে। ছোটখাটো অস্ত্রাগারি বটে জয়ের রুমটা। দরজার সামনে গিয়ে মিনিট পাঁচেকেও ওপর ওপাশ থেকে জবাব পেল না মন মতো। যতবার জিজ্ঞেস করল কে, প্রতিবার অস্পষ্ট স্বরে শুনতে পেল খুলো। জয়। তুমি সম্বোধন ব্যাপারটি খুব গোলমাল তৈরি করল। ড্র্যাগার হাতে উঁচিয়ে ধরে দরজা খুলতেই কেউ একজন হুড়মুড়িয়ে ঢুকে দরজা আটকে তবে পেছন ফিরল। অন্তু তখনও ড্র্যাগার নিয়ে প্রস্তুত, অথচ আগন্তুকের মাঝে তাকে আক্রমণ করার কোনো তাড়া নেই। অন্তু অবাক হলো, মুখটা কালো হাজি রুমালে বাঁধা, কালো জ্যাকেট, কালো প্যান্ট, হাই বুট জুতো পায়ে, হাতে কালো গ্লাভস। শরীরে শুধুমাত্র চোখ এবং মাথা ভর্তি ঘন চুল ছাড়া কিছু দেখতে পাবার উপায় নেই। চোখের মনে ডাইনিং স্পেসের ডিম লাইটের আলোয় জ্বলজ্বল করছিল। অন্তু পেছন ফিরে দেখল হুমায়ুন সাহেবের রুমের দরজা এখনো ভেতর থেকে বন্ধ। গভীর ঘুম। অন্তু শক্ত করে জিজ্ঞেস করে কে আপনি? আগন্তুক ঠিক জয়ের মাফিক লম্বা, আশপাশ দেখে নিয়ে বলল আপনি জয় আমিরের স্ত্রী, সঠিক ধরেছি? ভরাট কণ্ঠস্বর, গমগমে তেজ যেন কণ্ঠের আগায়। অন্তু সে জবাব না দিয়ে বলল আপনি কে? এভাবে ডাকাত অথবা আততায়ীর মতো কারো অন্দরে প্রবেশ করাটা অভদ্রতা বোধ হয়। তাহলে আমি আজ ভদ্রলোক নই, ভদ্রলোক হবার যোগ নয় এটা, পথ ছাড়ুন। উদ্দেশ্য না জেনে ভেতরে যেতে দেবার নয়। কে আপনি? জবাব দিন। উদ্দেশ্য জানলে যেতে দেবেন এমনটা মনে করছি না। কেন এসেছেন এখানে? সোজা জবাব দিন। আমার মনে হয় না আপনি আমায় আসলে রোধ করতে চাইছেন, কারণ আপনি নিশ্চিত এতক্ষণে আমি আপনার বিশেষ ক্ষতি করব না। আর আপনি ছাড়া আপাতত বাড়িতে উপস্থিত আর কারো চিন্তাও বিশেষ নেই আপনার মাঝে। হুঁশিয়ারি করছেন? ধারণা করছি। সময় কম হাতে, সরে দাঁড়ান। ভেতরে কি কাজ আপনার? আপনার মামা শ্বশুরের ঘরটা কোন দিকে? ঘরটা দেখিয়ে দিন। অন্তু ভ্রু জড়ায়। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল যেন। আগন্তুককে তার কেন জানি ভয় লাগছিল না আশ্চর্যজনক ভাবে। এত কড়া পাহারার পর লোকটা দোতলায় উঠে এসেছে, অথচ কোনো আক্রমণাত্মক অভিব্যক্তি নেই। আজব। আগন্তুক অন্তুকে বলল আসুন আমার সঙ্গে। হুমায়ুন সাহেবের দরজার সম্মুখে দাঁড়িয়ে বলল ডাকুন। অন্তু ডাকল। আগন্তুক দরজার সামনে থেকে সরে একপাশে দাঁড়ালো। যেই না হুমায়ুন সাহেব দরজা খুললেন, অমনি পা বাড়িয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল হুড়হুড় করে। হুমায়ুন সাহেব চমকে বলল কে রে? কে তুমি? কে 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 এটা আরমিন? বসুন চাচা, উত্তেজিত হবেন না, ভেতরে এসে বসুন। শাহানা হইচই শুরু করে দিলেন। আগন্তুক বলল চাচিমা, আপনি ব্যস্ত হবেন না, আমি অসময়ে এসেছি ঠিকই, তবে আমার কাছে এটাই সময়। হুমায়ুন সাহেব তাকিতুকি করছেন, বোধহয় অস্ত্রশস্ত্র কিছু খুঁজছেন। আগন্তুক বলল আমি একটা গল্প শুনতে এলাম আপনার কাছে। আল্লাহ পাক আমাকে সবর দিয়েছেন, আমি তার কাছে আরো সবর প্রার্থনা করছি। যা জিজ্ঞেস করব কোনো রকম শিরোনাম বা অজুহাত ছাড়া বলে যাবেন। কে তুমি? আজ পরিচয় থাক, আখিরাতে জাহান্নামে যাবার পথে আমার আপনার আবার দেখা হবে। মৃত্যুর আগে কিছু মহাপাপ আর কুফরি করে মরব আমি। জাহান্নামের দিকে এগিয়ে যাবার পথে পরিচিতি সহ অনেক আলাপ হবে। আপাতত মূল কথায় আসি। অন্তু অবাক হয়ে গেল। হুমায়ুন সাহেব দরদর করে ঘামছেন, পাপ তার চোখে মুখে চামড়ার মতো দৃশ্যমান হয়ে উঠেছে। কে এই আগন্তুক? বিছানায় বসে শান্ত স্বরে জিজ্ঞেস করছে মুমতাহিনাকে এই বাড়িতে মারা হয়েছিল, তাই তো? হুমায়ুন সাহেব হাত দিয়ে ঘর্মাত্মক মুখ মুছলেন। শাহানা স্বামীর কাছে এগিয়ে এগিয়ে বাহু চেপে ধরলেন। আগন্তুক ফের বলল কি হয়েছিল মুমতাহিনের সাথে আসলে? আপনি কখন গিয়েছিলেন ওর কাছে? অন্তু পাথরের মতো দাঁড়িয়ে রইল। মুমতাহিনা ওরফে আখি? এটা কে তাহলে? মুমতাহিনার ভাই? কিন্তু সে তো মরে গেছে।
কি সুন্দর নামটাকে এই জানোয়ারের দল বিকৃত করে রেখে দিয়েছিল। কোরআনুল কারিমে একটা সূরা আছে মুমতাহিনা নামে। হুমায়ুন সাহেব মুখ খুলছিলেন না। এক পর্যায়ে আগন্তুক উঠে দাঁড়িয়ে পিস্তলটা ধরল ঠিক হুমায়ুন সাহেবের গালের ভেতর। ট্রিগারে বারবার ছটফটে হাত রেখেও আবার সরিয়ে নিচ্ছিল। শাহানাজ চিৎকার চেঁচামেচি শুরু করছিলেন। আগন্তুক অনুরোধ করল, চাচিমা, আপনি চিৎকার করবেন না। আমার হাতে সময় কম, রাত ফুরিয়ে আসছে। আমি কিছু জানতে এসেছি, তা উনি বলছে না। সময় কেটে যাচ্ছে, এভাবে ছাড়া উপায় নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না। আল্লাহর ওয়াস্তে চিৎকার করবেন না, একটু রহম করুন। মুমতাহিনাকে যখন আনা হলো এখানে, তার আগে তাকে পলাশের হোটেলে রাখা হয়েছিল। এখানে আনার পর বেশ কিছুদিন আটকে রাখা হলো। মেয়েটা চমৎকার মায়াবতী ছিল, যেন অ্যারাবিয়ান সংস্কৃতি থেকে উঠে আসা কোনো শাহজাদি। লম্বা হাতার ঢিলা পোশাক, চুলগুলো দেখা যেত না কখনো। ওড়না মাথায় থাকতো সবসময়। ওকে রোজ খাবার দিতে যাবা বা দেখাশোনার দায়িত্ব হুমায়ুন সাহেবের ছিল। বাড়ির মেয়েদের কিছু জানানো যাবে না। জয় তখন ঢাকাতে, তার সামনে মাস্টার্স পরীক্ষা। হামজা সারাদিন বাইরে থাকে বিভিন্ন কাজে। হুমায়ুন সাহেব যেতেন 3 বেলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের নিচের ঘাঁটিতে। স্ত্রী থেকেও বিপত্নিক হয়ে গিয়েছিলেন স্ত্রীর রোগের জন্য। কিন্তু পৈশাচিক পুরুষত্ব কি বাদ মানে? এমনও হয়েছে রোজ 2-3 বার তিনি ধর্ষণ করেছেন মুমতাহিনাকে। তবুও মেয়েটা বেঁচেছিল কোনো রকম। তাকে বাঁচিয়ে রাখা হলো। কিন্তু পলাশের হোটেল থেকে ওই চাঁদের টুকরো কিশোরী অক্ষত চলে এসেছে। পলাশ সুযোগ পায়নি তাকে নষ্ট করার, পাগলামি করার। পলাশ চুপচাপ বসবে? কেন বসবে? সে গেল শেষবার 16 বছরের সেই অর্ধমৃত মুমতাহিনার কাছে। এরপর আর মুমতাহিনাকে দৈব বলেও বাঁচানো সম্ভব নয়। অন্ত শরীরটা থরথর করে কেঁপেছিল সেসব শুনে। মুমতাহিনার লাশ নীলচে হয়ে উঠেছিল। কতদিন পর লাশ ছেড়েছিল কে জানে। অথচ অচেনা যুবক জমাট বরফের মতো শীতল। আগন্তুক সে রাতে হুমায়ুন পাটোয়ারের বুকে কম বেশি 70টা ছুরিকাঘাত করেছিল। তাকে থামানোর উপায় নেই, থামানোর কেউ নেইও। অন্তু একদৃষ্টে চেয়ে দেখেছিল যুবকের খুবলে খাওয়া। রক্তে ছুটে এসে 2-1 ফোঁটা অন্তু শরীরে লাগতেই শরীরটা শিহরণে রোমাঞ্চিত হয়ে উঠছিল। জয় ভুল বলে না, মানুষের রক্ত কখনো কখনো অমৃত সুধার মতো লাগে। অন্তু ভাবছিল, এত সন্তুষ্টিদায়ক দৃশ্য সে কি আগে দেখেছে জীবনে? হুমায়ুন পাটোয়ারির যকৃৎ এবং হৃৎপিণ্ডের টুকরোগুলো ছেড়ে ছেড়ে ছুরির ডগায় উঠে এসেছিল। অন্তু তৃপ্তির সাথে দেখেছিল তা, বুক ভরে শ্বাস নিয়েছিল। এসবের আগে শাহানা আর্তনাদ করে আগন্তুকের পায়ের কাছে বসে পড়েছিল। বাপ, মারিস না বাপ, আমার নাকফুল খুলে নিস না তুই। আমি ওনারে খুশি করতে পারি নাই, যা করার করেই তো ফেলেছে। আমার নাকফুল কেড়ে নিস না তুই, ছেড়ে দে, তোর দোহাই লাগে। ভাবতো তোর মা যদি এমনি বলতো, পারতি পারতি কথা না রাখতে। ছেড়ে দে বাপ, মারিস না, আমার সুখ দুঃখের সাথী, আমার পাপ পুণ্যের সাথী। অন্তু এগিয়ে গিয়ে শাহানার ঘাড়ের কাছে বা পা দিয়ে কষে একটা লাথি মেরেছিল। শাহানা ছিটকে পড়ে গেলেন, দমলেন না। আবার উঠে এসে যুবকের পায়ের কাছে বসে আহাজারি করে উঠতেই কাচের ফুলদানিটা তুলে অন্তু বিকট আওয়াজে শাহানার মাথায় আঘাত করে। কাচের ফুলদানি চুরমার হয়ে গেঁথে যায় শাহানার কপাল ও মাথায়। আগন্তুক ততক্ষণ বিমূঢ় চেয়েছিল, আক্রমণ করেনি, সরায়নি শাহানাকে, একটু খারাপ আচরণ করেনি, যেন সে শেখেনি সেসব। কিন্তু অন্তু সহ্য ক্ষমতায় আসেনি। শাহানার রক্তে হাত ভিজাতেই একটা অদ্ভুত সুখ অনুভূতি হলো। ইচ্ছে করলো যে ঠোঁট দিয়ে মিনতি করছে শাহানা স্বামীকে বাঁচানোর, সেই ঠোঁট দুটো কেটে পশু দিয়ে খাওয়াতে। অনেক রকম হিংস্র ইচ্ছে যাচ্ছিল অন্তুর শাহানার জন্য। এই সকল নারীদের সৃষ্টিকর্তা নিশ্চয়ই পচা গু মাটিতে পরিণত হওয়া মাটি দিয়ে তৈরি করেছেন। এদের চেয়ে জঘন্য নারীও কি আর আছে সৃষ্টিকর্তার এই সুন্দর দেখতে দুনিয়াতে? নেই বোধ করি। এরা ময়লা, এরা নরকের ক্ষুধা মেটানোর খাবার। এজন্যই বোধ হয় বুজুর্গনেসরা বলে গেছেন, সৃষ্টিকর্তার জুড়ি বেছে মেলান, খারাপ লোকের বউ সচরাচর ভালো হয় না। আগন্তুক যখন থামল, তখন পুরো ঘর একটা লাশ কাটা ঘরের চেয়ে কম লাগছিল না। ছুরির আঘাত হুমায়ুন পাটোয়ারের পাঁজরের হাড় গুরু করে মেরুদণ্ড ছেদ করে বেরিয়েছিল।
আগন্তুকের কালো জ্যাকেটে লাল রক্তের ছিটা দৃশ্যমান না হলেও উন্মুক্ত চোখের পাতা ভ্রুতে রক্তের চাপড়ে পড়েছিল। আগন্তুক চলে যাবার সময় একবার অন্তুর দিকে তাকিয়েছিল। দুর্বুদ্ধ সেই দৃষ্টি বিনিময় সন্তুষ্ট দুটো প্রাণ একে অপরকে শুকরিয়া জ্ঞাপন করলো। বোঝা গেল না ওই চোখ দুটো অন্তু ভুলবে না কখনো। মুখটা দেখা হলো না, জানা হলো না পরিচয়, হলো না বিশেষ কথা, তবুও তারা খুব পরিচিত একে অপরের। তাদের মানসিকতা এবং পথ তো এক। সকালে দেখা গেল ওয়ার্কশপের সামনে এবং বাগানের ধারে ছেলেদের যে আবাসিক একতলা বিল্ডিংটা আছে সেখানে লাশ বিছিয়ে আছে। ধ্বংসলীলা চলেছে অন্ধকার এক অবরুদ্ধ রাতে। ঢাকায় সম্মেলনের জেরে রোডে ঘাটে হানাহানি তো চলছেই। আবারও জামায়াত ইসলামের কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হলো। দেশে উত্তাল শিবির গোষ্ঠী, বিরোধী দলের নেতৃত্ববর্গরা তখন অবরুদ্ধ আছেন। কতজনের মৃত্যুদণ্ড জানান দেয়া হলো, কতগুলো গোপন হলো, সে খবর রাখলো কে? জনগণ তখন নিজেদের জীবন নিয়ে অতিষ্ঠ। চারিদিকে হাহাকার। রাজধানীর জনজীবনে সুখ লেগেছে। মাসের হিসেবে তখন দেশে শতাধিক করে লোক মরে। আসলে কত মরে জানে কে? মেধাবী ছাত্ররাও নজরে পড়ছিল তখন। গণপিটুনি, গুলি করে মারা অথবা না জানা সব মরদেহ উদ্ধার রোজকার কাহিনী। তখন দেশটা সন্ত্রাসদের, তখন দেশটা ক্ষমতাসীনদের ও বিশৃঙ্খলার রাজত্বে বন্দি গোটা দেশটা। সেসব ছেড়ে হামজা ও জয়কে দিনাজপুর ফিরতে হলো। জয়ের পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ, হাতের কনুইতে টেপ মারা, ভ্রু উপরে কেটে গেছে। হামজার ডান হাত মারাত্মক আহত। তারা পৌঁছালো ঈশার নামাজের পর। শাহানা হাসপাতালে, অবস্থা খারাপ। তুলি অসুস্থ অবস্থায় চলে এসেছে বাড়িতে। বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ, কিন্তু কোথাও অন্তু নেই। জয় ঘরে ঢুকতেই অবাক হয়ে গেল। মেয়েটা কোথায় গেছে? মামার লাশের পাশে পুলিশ সহ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি থেকে লোক এসেছে। মেয়রের বাড়িতে মেয়রের তারই বাবার এমন নৃশংস আত্মহত্যাকাণ্ড। সেসব ফেলে জয় ছুটল অন্তুকে খুঁজতে। গালির ক্ষয় ফুটছে মুখ দিয়ে। এই অসময়ে হয়রানি না করলেই নয়। অন্তুদের বাড়িতে গিয়ে যখন জানল অন্তু যায়নি সেখানে, তখন টনক নড়ল, বকে উঠল, শালির মেয়ে পেরেশানি ছাড়া আর কিছু করলো না জীবনে। কোথায় যেতে পারে? এমন কোনো জায়গা নেই যেখানে অন্তুর মতো ঘরবন্দি মেয়ে যেতে পারে। হন্য হয়ে চারিদিকে খুঁজল। কোথায় খুঁজবে এই রাতের বেলা মেয়েটাকে? মাথা গরম হয়ে উঠছিল। গোটা শহর ঘুরল। এতক্ষণে উত্তেজনা শেষে চট করে মাথায় এলো, খুনি অন্তুর কোনো ক্ষতি করেনি তো? এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের 41 নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 42। ঘড়িতে রাত 12টা। শিয়াল আর ঝিঝি পোকার ডাক কবরস্থানের এই নিশুতি নীরবতায় গা ছমছমে একটা পরিবেশ তৈরি করেছে। জয় খাদেমকে খুঁজে পেল না। শরীরের ব্যথাগুলো টনটন করছে। শরীরটা ছোট হয়ে গেছে। ক্ষত বেশি এই জীবনে। এমন কোনো স্থান কি বাকি আছে যেখানে ক্ষতর দাগ নেই? জয় হুটহাট ভাবে, গায়ের ব্যথার কথা আরমিন জানলে এখন বলতো, নিশ্চয় বলতো। কর্ম অনুযায়ী ফল পেয়েছেন। আঘাত কেউ অকারণে করেনি নিশ্চয়ই আপনাকে। দীর্ঘশ্বাস গোপন করে এদিক ওদিক তাকালো। এখানে না পেলে কোথায় খুঁজবে? মনে মনে ঠিক করলো দেখা হওয়া মাত্র কানসার ওপর কষে একটা ঘুষি মারবে। এখানে এলেও আসলে যে এখানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়নি এটা নিশ্চিত সে। কবরস্থানের গেটটা এত রাতেও খোলা। জয় সন্দেহ মাফিক এগিয়ে এগিয়ে আশানুরূপ দৃশ্যটাই দেখল। অন্তু কবরস্থানের গেটের কাছে হাঁটু ভেঙে বসে অনুরোধ করছে খাদেমের কাছে, চাচা একটাবার আবুর কবরের কাছে যেতে দিন। আমি আবুর সাথে দুটো কথা বলে চলে আসব। দোয়া এখানে দাঁড়িয়ে করব, কথা দিচ্ছি। পেছন থেকে অন্তুকে চিনতে একরত্তিও ভুল হলো না জয়ের। দম ছাড়ল এবার। অবুজের এই আবদারের খাদেম ব্যথিত কণ্ঠে বললেন, মারে এত করে বলা লাগতো না আমারে, কিন্তু কবরের সীমানায় তোদের মায়ের জাতদের ঢুকতে নেই যে। অন্তু ঝরঝর করে কেঁদে ফেলেন। জয় গিয়ে সামনে বসল। অন্তুর মানসিক অবস্থা দিন দিন বিগড়ে অপ্রকৃতস্থ হয়ে উঠছে। সে উঠে দাঁড়িয়ে বলল, চাচা আজ চলুন নীতি ভাঙি, আমি সাথে করে নিয়ে যাচ্ছি ওকে, 2 মিনিটে ফিরব। খাদেমের নিষেধ শোনার লোক না জয়।
অন্তু লুটিয়ে পড়ে বাচ্চা শিশুর মতো আমজাদ সাহেবের কবরের উপর হু হু করে কেঁদে ওঠে। জয়ের কানে খুব লাগছিল কান্নাটা। কি যে করুণ সেই স্বর! এই নির্জন রাতে বাপের কবরে পড়ে মেয়ের কান্না। নিয়ম মানে না মায়া, না মানে রীতি। অন্তুকে টেনে ওঠানো যাচ্ছিল না। জয় আপাতত ভুলে গেল সমস্ত হিংস্রতা যা এতক্ষণে অন্তুর ওপর জন্মেছিল। হাঁটু মুড়ে সামনে বসে বলল, আরমিন, রাত হয়েছে, কখন এসেছো এখানে? কোথাও গিয়েছিলে তুমি? কোথায় তা এখন জানতে চাইলাম না। এমন একটা পরিস্থিতি, পারছি না টেনে একটা থাপ্পড় লাগাতে। আর কত জ্বালাবে আমায়? ওদিকে কেয়ামত হয়ে যাচ্ছে, চলো আবার আনবো তোমায়। অন্তু হাত ছাড়িয়ে নিল। জয় বসে থাকে চুপচাপ। শরীরটা ব্যথা, কি যে দৌড়ঝাঁপ গেছে শরীরটার উপর। দুজন মিলে দোয়া করলো কবরের পাশে দাঁড়িয়ে। জাবেদ আমিনের লাশ পাওয়া গেছিল না। জয়ের তা মনে পড়ল। এখানে তার লাশ থাকলে সে কি আসতো জিয়ারত করতে? সে তো এসব শেখেইনি অন্তুর মতো। পাপী সে, তার প্রার্থনা রব কবুল করে। রোডে পলাশের বাহিনীর সাথে দেখা হলো। তাদের পায়তারায় স্পষ্ট, আজ পারলে জয়কেও ছাড়বে না, পিষে রেখে যাবে। হামজার ভয় পাবে না আজ, অর্ডার আছে এমন। জয় মিটমাট করার চেষ্টা করল, পারল না যখন পিস্তল বের করতে হলো। তাতেও ভয় পেতেও না বোধ করি, কিন্তু কিছু ডিল, কিছু স্বার্থ। হুমায়ুন পাটোয়ারির লাশ পচন ধরেছে, তবু তদন্ত ফুরায়নি। হামজাকে বহুবার জিজ্ঞেস করা হলো, আপনার বাড়িতে কার এত বড় সাহস? এবারের পাহারা ও নিরাপত্তা। বাড়িতে থই থই করছিল বিভিন্ন তদন্ত সংস্থার লোক। জয় হামজা চুপ। তাদের কাছে জবাব নেই, তবে ব্যাখ্যা আছে। বিশ্বব্যাংকেও ডাকাতি হয়, অর্থাৎ সেরকম ডাকাতও আছে। হবে হামজাদের বাড়ি খুব ক্ষমতায় ঘেরা, কিন্তু সেই ক্ষমতার সাথে টক্কর দিতে পারা লোকটাই তো হয় প্রতিদ্বন্দ্বী। এ আর অবাক হবার কি? প্রতিদ্বন্দ্বী কি কখনো দুর্বল হয়? বাহিনী বিশাল ছিল, কিন্তু অন্তু বলল উপরে শুধু একজন এসেছিল। নিচের দস্তাদস্তিও সে শুনেছে। এরপর আর জবাব নেই। জয় কোনো প্রশ্ন করল না। সে তার বউকে যেন মুখস্থ করে রেখেছে। সারাদিন আইনি কর্মকর্তাদের আনাগোনা। মেয়রকে টপকে অন্তুকে তারা প্রশ্ন করতে কমই সুযোগ পেল। তার ওপর অন্তু কথা বলছিল না। সে পারমাণবিক বোমার মতো। ওকে প্রশ্ন করতে দিলে ঢাকনা খুলে যাবে। মেয়র নামক ব্যাকআপটা অতটাও শক্ত নয়। সেই জাপটাকে ঢাকতে পারবে না। হামজা সচেতন। হামজার বাপ মরেছে, মা মৃত্যুশয্যায়, অথচ সে নির্লিপ্ত। তার কোনো হুটোপুটি নেই। মানুষ যখন অমানসিকতার উঁচু পর্যায়ে চলে যায়, দুনিয়ার পার্থিব মায়া ব্যাপারটা বুঝি ঘোলা হয়ে আসে। সময় পেয়ে জয় শান্ত স্বরে অন্তুকে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? আব্বুর কবরখানে জিয়ারত করতে। জয় শান্ত চোখে তাকালো। আমি জয় আমির। বুঝে চুপ থাকা লোককে তুচ্ছ জ্ঞান করতে নেই আরমিন। 27-এ জন্মাইনি আমি, পূর্ণ 10 মাস পেটে থেকে জন্মেছিলাম। আমি কোথায় গিয়েছিলাম সেটা তেমন জরুরি কিছু না। তবু যদি জানতে চান, আমার একটা শর্ত আছে। সুযোগ লুফে নেওয়া ভালো। কি শর্ত? আপনাদের ওই গোপন ঘরের চাবি কার কাছে থাকে এটা জানতে চাই। গণ্ডির বাইরে মৃত্যু থাকে আরমিন, তা পার করো না। তোমায় মারতে আমার খুব বেশি কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে বাদ দিন। আমি কিছু জিজ্ঞেস করেছি। আমিও তো শর্ত দিলাম, চাবি চাইছি না তো, শুধু জানতে চাইছি চাবি থাকে কোথায়। বিশেষ কিছু নেই ওই ঘরে, তুমি কখনো যাওনি, তাই এত কৌতূহল। যা জিজ্ঞেস করছি জবাব দাও, নয়তো একটানে কণ্ঠনালী ছিঁড়ে আনবো। ধৈর্য নেই আমার। অন্তু চুপ। জয় অধৈর্য হয়ে এগিয়ে আসতেই অন্তু চট করে হাতের কাচের লম্বা ভারী পারফিউমের কৌটা তুলে নিল। জয় হতবাক হয়ে যায়। অন্তু বলল, মৃত্যুটা বিষয় না, কিন্তু কারো ক্ষমতার দাপট দেখাটা অন্যায়। ক্ষমতার দাপট নিয়ে কাছে আসলে জান না নিয়ে ছাড়ব না। জয় বাউচে কেটে অন্তুর বাহুর নিচে হাত গলিয়ে সোজা অন্তুর চুলের মুঠি চেপে ধরল। মেয়েরা কাত এই এক জায়গায়। হাত শিথিল হতে কাচের কৌটা কেড়ে নিয়ে ভেঙে ফেলল জয়। বলল, দুঃসাহস কতখানি তোর কলিজায় আরমিন? একদিন কলচাটা বের করে ওজন করে দেখব। আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুন। কোথায় গিয়েছিলে? চাবি কোথায়? কোথায় গিয়েছিলে? চাবি উচ্চারণ করতে পারে না অন্তু। একটা গাঢ় চুমু খেয়ে বসে জয়।
অন্তু কষে দুটি আঘাত করল বুকের ওপর। জয় নিরুদ্বেগ। লম্বা সময় পর অন্তুকে ছেড়ে বলল, এর চেয়েও খারাপ কিছু করি তার আগে প্রশ্নের উত্তর দাও। যে লোকটা এসেছিল, ওর সাথে কি কথা হয়েছে তোমার? আমরা না থাকা অবস্থায় বাড়িতে কি কি হয়েছে? অনেক কিছু হয়েছে। লোকটার ব্যাপারে বল। খুব দরকার আমার। বছরের পর বছর ধরে যাকে খুঁজছি সে বাড়িতে এসে ঘুরে গেছে। বল বল, কি জানিস ওর ব্যাপারে? সাহায্য কেন করেছিস? জয়কে অন্তর্যামী মনে হলো। কিছুই জানি না, কথা হয়নি। তবে আমি সাহায্য করেছিলাম আপনার মামাকে ননকে পাঠাতে। এ নিয়ে কোনো দ্বিধা তো নেই আপনার? এবার বলুন, চাবি কোথায় রাখা হয়? এত জেদ তোর? এত কেন জেদ তোর? এত সাহস কোথায় পাস, বান্দির বাচ্চা? অন্তুকে বিছানায় ফেলে বুকের ওপর উঠে বসল জয়। গলা চেপে ধরে অশ্রাব্য ভাষায় আরো দুটো গালি দিয়ে বলল, তুই কি চাস? বাড়িটা জাহান্নাম হয়ে গেছে যেদিন থেকে এসেছিস। এত কিসের তেজ তোর? অন্তুর মুখে রক্ত জমে লালচে হয়ে উঠল মুখটা। শ্বাস আটকে গেছে। চোখের শিরা লাল হয়ে উঠেছে। তবুও সামান্য শব্দ করল না বা কোনো রকম দুর্বলতা প্রকাশ করল না। ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো জয়। অন্তুকে আঘাত করা আর মূর্তি ভাঙা একই কথা। বিছানায় পা ঝুলিয়ে বসে ক্ষিপ্ত গলায় জিজ্ঞেস করল, শালি, তোর চাবি চাই না? অন্তু ছাদের দিকে তাকিয়ে রইল। জয় বলে উঠল, তোর পাশা যদি তুই দড়ি ছিঁড়ে কুত্তা দিয়ে মারা দিস, তো আমি কতক্ষণ লাঠি নিয়ে বসে থাকবো? খাটের এক কোনায় মশানাশক অ্যারোসোলের ভর্তি লোহার কৌটো রাখা থাকে। আকস্মিক অন্তু সেটা তুলে ঠিক জয়ের মুখ বরাবর কষে ছুঁড়ে মারল। থুতনিতে লাগতেই গাঢ় এক জখম তৈরি হয়। জয় হাত সামনে এনে দেখল রক্ত ঝরছে থুতনি থেকে। অন্তু তাকিয়ে দেখছে তার মুখে তৃপ্তি। চোখ দুটো গম গম করছে জ্বলন্ত শিখার মতো। তোকে বসে থাকতে বলিনি তো? তোর ভালো মানুষই তোর কাছে রাখ। তোকে কে বলেছে আমায় বাঁচাতে লাঠি নিয়ে বসে থাকতে? তুই যা করেছিস সে তুই ভুল করেই কর, আর জিদি অথবা ক্ষমতায়। তা যদি আমি অন্ত কোনোদিন ভুলে যাই, আমি এক বাপের সন্তান না, অথচ আমার বাপ একটাই, আমজাদ আলী প্রামাণিক। দুদিন বাদে শাহানা মরে গেলেন। সীমান্তর লাশ পাওয়া গেছে। প্রথম সন্দেহ হামজা পাটোয়ারি। এবার আবার দুদল করে ইন্ট্রিগেশনে আসে। একদল ওর বাপ মায়ের জন্য, আরেক দল সীমান্তর জন্য। রোজ রাজধানী থেকে কল আসে। তদন্তকারীরা বাধ্য হয়ে চলে যায়। উপর মহলের কথা না শুনলে চলে বুঝি প্রশাসনের? পরিস্থিতি সবার জন্য কেয়ামতের সম। অন্তুকে পলাশ ছিঁড়ে খাবে। হামজা কি করবে তা বোঝা যাচ্ছে না। জয় কি করছে তা ঘোলা ঘোলা। জয়ের পেছনে কত কেস ফাইলে জমা হয়ে আছে। এসব সন্দেহ তার ওপর হামজার সমান এসে পড়ছে। অথচ সে দিব্যি ঘুরছে, খাচ্ছে, ভার্সিটি যাচ্ছে, কার্যালয়ে বসছে, কবুতরদের দানা খাওয়াচ্ছে। অন্তুর সাথে সাথে সেদে সেদে ঝগড়া করছে। তার দিন যেন ভালোই কাটছে। আজকাল খুব সিগারেট টানতে দেখা যায় তাকে। হামজা বেশি দিন এভাবে টিকতে পারবে না, তা তার বাড়ির পিঁপড়ের দলও জানে। কতদিন তাকে প্রোটেক্ট করবে উপর মহল? যতদিন স্বার্থ আছে। পুরানা করতে পারলে তারাই হামজাকে উড়িয়ে দিতে দ্বিধা করবে নাকি? ওর মাথার ওপর ফাঁসির দড়ি রঙ্গ করে নাচছে। তবুও পৌরসভার উন্নতি করে চলছে সে। রাস্তাঘাট তৈরি করছে। সরকারি প্রাইমারি স্কুলগুলোতে বেঞ্চি বানিয়ে দিচ্ছে নতুন। সরকার যা বাজেট দিচ্ছে তার পুরোটা সেসব কাজে লাগাচ্ছে না, সেটা আলাদা বিষয়। জন্ম নিবন্ধনের একটা সামান্য কাগজ সাইন করাতেও 1000 টাকা নিচ্ছে। রাস্তাগুলো বছর না ঘুরতেই পিচ উঠে গর্ত তৈরি হবে, সেসব আলাদা বিষয়। তবে সে শীতে কম্বল দেয়, গরমে টিউবওয়েলে বসায়, ভাতার কার্ড দেয়, আর জয় ছাত্র সংসদে দেখছে। তবুও কেন জানি বদনাম খড়ের গাধার আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল চারিদিকে। এটা রাজনীতিবিদের অবিচ্ছেদ্য অংশ। বদনাম না হলে পলিটিক্স করা যায় না। এই বাড়িটা স্বাভাবিক না, বাড়ির প্রতিটা ইটও অস্বাভাবিক। কাল এ বাড়ির বাপ মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান, গোটা এলাকার লোক খাবে। সে রাতে অন্তুকে ডাকা হলো। হামজা প্রশ্ন করল, আম্মাকে তুমি আঘাত করেছিলে? হ্যাঁ। আর আব্বুকে? ওই লোকটা। চিনতে পারোনি তাকে? না। লম্বা ছিল? হ্যাঁ। আর? আর কিছু দেখতে পাইনি, মুখ বাঁধা ছিল। তবুও সাহায্য করলে? আমি সাহায্য করেছি তা কি করে বলছেন আপনি? তুমিও বোকা না আরমিন, আর আমিও হামজা পাটোয়ারি। তাহলে তো সব ধারণাই আছে আপনার, আর জিজ্ঞেস করছেন কেন?
তবে তোমার ধারণা নেই নিজের অবস্থা সম্বন্ধে। না না, আছে। আছে বলেই তো কিছু মনে হয় না। দেখুন, মানুষের দুর্বল ক্ষেত্র দুটো, শরীরে ব্যথা আর সবশেষে প্রাণটা। কিন্তু মেয়েদের দুর্বল ক্ষেত্র তিনটা: ইজ্জত, শরীরের ব্যথা আর সবশেষে মৃত্যু। বাহ্যিকভাবে আমার সম্মান নেই, তা রাখেননি আপনারা ঠিক, কিন্তু আসলে তো আছে। আর সেটা রক্ষা করতে আমার কোনো মতে শ্বাস চলাই যথেষ্ট। আজ আর আমি বোধহয় সেই পলাশের রুফটপের অন্তু রইনি, মেয়র সাহেব। আর রইল মরণ, ওটা তো শখে শখে কবুল। এটা কোনো জীবন হলো? ছি। হামজা জয়কে বলল, তোর বউয়ের পড়ালেখাটা বন্ধ করে দে। এত না পড়লেও চলবে, যথেষ্ট শিক্ষিত হলো। এখন সংসার সামলাক, সংসারের কাজও বাড়বে। একটা বাচ্চা কাচ্চা নিয়ে নে। অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল। হামজা ভয়ানক সে জানে, কিন্তু শান্ত মানুষের ভয়াবহতা ঠিক কতটা ভয়ানক হতে পারে। লেখাপড়া না করা, জয়ের সংসারে জয়ের বাচ্চা পালন করা, এর চেয়ে বড় দুর্বলতা নেই তো। না, নেই আর কিছু অন্তুর। হামজা ঠিক তাই পয়েন্ট করেছে। অন্তু আজ সত্যি ভয় পেয়ে গেল আরেকবার হামজাকে। কঠিন ভয়। চোখে মুখেও সেই ভয় ফুটে উঠল। সে পাগলের মতো পেছন থেকে ডেকে উঠল, মেয়র সাহেব, পড়ালেখা বন্ধ করে আপনি আমায় আটকে রাখতে পারবেন বলে মনে করেন? হামজা পেছন ফিরে সুমিষ্ট হাসে। শুধু তোমায় বাঁচিয়ে রেখে আমি শেষ অবধি অনেক কিছুই করবো আরমিন। চোখ দুটোর যত্ন নাও, দেখতে হবে সেসব। বিশাল ডুপ্লেক্স বাড়ি, কাচের সমূহর চারিদিকে। সুস্থ চোখে আভিজাত্যের কমতি চোখে পড়ার অবকাশ নেই। দেয়ালগুলো অবশ্য রোজ আওয়াজহীন চিৎকারে বলতে চায়, আমি অমুকের রক্তের বদলে আদায় করা টাকায় কেনা। অথবা কোনো আসবাব হয়তো অভিমান করে স্বীকার করে না, ওটা কেনার টাকা পলাশ কারো বউ ছিনিয়ে নেবার ভয় দেখিয়ে আদায় করে নিয়েছে। মেঝের টাইলসগুলোও অবশ্য বলে না মুখে, আমার মূল্য অমুক মুদি দোকানদারের সারাদিনের পরিশ্রমের টাকা চাঁদাবাজিতে খোয়া যাওয়া পয়সায় কেনা। ওরা জড় বস্তু, ওরা এসব কেন বলবে? পলাশ হেলে দুলে ঢুকলো হলরুমে। তার কানে এসব চিৎকার মধুর ঠেকে। আজ মদ টদ খেয়ে আসেনি। সোফায় বসে চেঁচালো, রূপ, রূপ, নিচে আয়। রূপকথা এসে জিজ্ঞেস করলো, কিছু লাগবে তোমার? পাশে বস। রূপকথা জানে পলাশের কি লাগবে। কিছু প্রশ্নের উত্তর। পলাশ রূপকথার ঘাড়ে মুখ থুবড়ে আধুসোয়া হয়ে বলল, পাটোয়ারিদের বাড়িতে গিয়েছিলি কেন রে? একা একা ভালো লাগে না বাড়িতে, তাই তো? রূপকথা চোখ বুঝল। আমায় মেরে ফেলো না কেন? তোমার নিষ্ঠুরতা আজকাল ব্যথাও দেয় না আমায়। ধুর, মারবো কেন? ছোটবেলা থেকে ভালোবাসি তোকে। এতদিনের ভালোবাসায় কেউ একেবারে মারে? ঠিকই বলেছ, রোজ মারতে হলে একেবারে মরা উচিত নয়। কিন্তু তুই আমায় মারতে চাস, এটা জেনে কষ্ট পেলাম। আমি তো খারাপ না। না, আমি মারতে চাই না তোমায়, কিন্তু তুমি যাদের উপর অন্যায় করো তারা যদি তোমায় মারে, আমি তাদের বাধা দেবার পাপটুকু করতে চাই না। পলাশ অবাক হবার ভান করে, এই সাহস কোথায় পেয়েছিস রূপ? আগে ছিল না, তুই বদলেছিস অনেক। পলাশের চুলের মাঝে হাত গলায় রূপকথা। ব্যথার উপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না। আমার মনে হয় তাই হয়েছে। আমার মনে হয় ধৈর্য ফুরিয়ে গেছে, অথবা পাগল হয়ে গেছি। কি সুন্দর দেখতে লোকটা, চোখ, নাক, চুলের বাহার। সুদর্শন স্বামী রূপকথার, তার সাথে খুব মানায় পলাশকে। লোকটা হাসতে খুব সুন্দর দেখায়, নাকটা কুচকে চোখ দুটো ছোট হয়ে যায়। রূপকথা চুলে হাত বুলিয়ে দিল, অথচ মনটা বিষে জেরে আছে। মানুষ মনের কথা শোনে, কে বলে? মনকে লুকিয়ে উপরি রঙে নিজেকে রং দিয়ে বছরের পর বছর কেটে যায় এই দুনিয়ায়। তাদের সম্পর্কটা অবর্ণনীয়। জয়ের বউয়ের চোখের দিকে তাকিয়েছিলি কিছুক্ষণ? চোখ দিয়ে কিছু ইনপুট করেছে তোর ভেতরে? রূপকথা হাসল। ওকে তুমি ভয় পাও? না, ও আমাকে ভয় পায় না, এটার জন্য দুঃখ পাই আমি। ঠিকই, ভয়ানক মানুষদের যারা ভয় পায় না তাদের চেয়ে ভয়ানক নেই। তুই কি ওর মতো হতে চাচ্ছিস? সোজা হয়ে বসে রূপকথার পেট জড়িয়ে ধরে পড়া পলাশ। এই সুন্দর শরীরে হাজারো শুকনো ক্ষত। চাইলে কি সম্ভব? আমি তো তোমার শিকার। 6 বছরের বিবাহিত জীবনের মনুষ্যত্বহীন কুকুরে পরিণত হয়েছে। আমি নোংরা, আমি কেন ওর মতো হতে যাব? তুই প্রতিবাদ করছিস রূপ, আগে করতি না। না, করছি না, সে সাধ্যই আমার নেই।
তবে আজকাল আশা রাখি খুব তাড়াতাড়ি মুক্ত হব আমি। না, হবি না। আমি এত দুর্বল না। গোড়া থেকে উপড়ে ফেলবো একদম সবকটাকে। তুই চিন্তা করিস না, তুই মুক্তি পাবি না। আবারও এক নারকীয় রাত, অনেকদিন পরেই। আজ মেয়ে আনেনি পলাশ। মানসিক বিশেষজ্ঞ একবার বলেছিলেন, অধিকাংশ সাইকো খুব লজিক্যাল এবং কুল হয়। বদমেজাজও এক প্রকার সাইকোপ্যাথ, তবে সেটা হালকা, ভয়ানক নয়। কিন্তু যত শান্ত তত মারাত্মক। তবুও আজ রূপকথার সুখ সুখ লাগলো। সে কিসের যেন আশা করে আজকাল। কেন যেন মনে হয় এসবের দিন ঘনিয়ে আসছে। সব বদলাবে, এই অবরুদ্ধ রাত কাটবে। স্বপ্ন দেখাও এক প্রকার সুখ। জয় রোজ অন্তুকে অত্যাচার করে, বিভিন্ন প্রশ্ন করে, কোনো কাজ হয় না। মাঝে মধ্যেই জয়কে সর্বশান্ত মনে হয়। মানুষের আন্দাজ শক্তি কতটা প্রখর হতে পারে। জয় যেমন সেদিন চট করে বলল, পলাশের বউ এসেছিল বাড়িতে। অন্তু চুপ। জয় বলল, এসে কি কি বলে গেছে? আপনি তো সব জানেন। আপনার সব ধারণা শতভাগ মিলে যায়। এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়েও আমি আপনার কাছে কৃতজ্ঞ। অতীত টতীত ভুলিনি, সেটা আলাদা বিষয়। সেটা বড় কথা না। বড় কথা হলো আমি জানি আপনি সব জানেন। আমার এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আপনার কাছে নেই। জিজ্ঞেস করলে বলবেন সেসব? নরম করে বলল অন্তু। না। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন কিছুটা ডিসকাস করা যাক। জয় কথা না বলে সিগারেট জ্বালিয়ে দিয়াশলায় রেখে বলল, তুমি স্বার্থপর ঘরওয়ালি। নিঃসন্দেহে, মাথা দুলিয়ে হাসল অন্তু। জয় তাকায়। অন্তুর চোখে একটুও গ্লানি নেই, আত্মগরিমায় পরিপূর্ণ চোখ দুটো, যেখানে বারবার জয়ের মরণ হয়। জয় আজকাল গম্ভীর হয়ে পড়েছে। দুষ্টু সত্তার ঘাটতি দেখা দিয়েছে। সেসব ভেঙে আজ সে হেসে ফেলে গান গেয়ে উঠল, দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না, দেখার আশা মেটে না। হাজার নয়ন দাও না আমায়, লক্ষ নয়ন দাও না এক হৃদয়ে। আর গাইল না, চট করে থেমে গেল। অন্তু নির্লিপ্ত। জয় কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে মন্ত্রপুতির মতো চোখের ভাগ করে বলল, আমার কাছে যদি একটা মন থাকতো না, পাক্কা তোর ওপর পিছলা খেত আরমিন। অন্তু নির্বিকার মুখে চোখ ফেরায়। আল্লাহ বাঁচিয়েছে, ভাগ্যিস নেই। জয়ের মুচকি হাসির ধমক বাড়ল। ভাগ্যিস নেই। গা দলিয়ে হাসলো অপলক চেয়ে থেকে। অন্তু প্রসঙ্গ বদলায়, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এত কিছুর পরেও কিন্তু মুস্তাকিন মোহান এই বাড়িতে এলো না। এত সব তদন্ত সংস্থার মেলা হলো বাড়িতে, পিআইভি ডিপার্টমেন্টের কত কর্মকর্তা এলো গেল, অথচ সে আসেনি একবারও। বিয়ের পর তাকে একবার দেখিও নি। বিষয়টা ঘাবলা লাগে না আপনার? না, লাগে না। লম্বা একটা টান দিয়ে ধোঁয়াগুলো গিলে ফেলল। অন্তু অনেকক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে রইল, কোনো কথা বলতে পারল না হতবিহ্বলতায়। জয় জিনে আসর করা লোকের মতো গটগট করে বলল, তুমি সেদিন মুস্তাকিনের সাথে দেখা করতেই বের হয়েছিলে বাড়ি থেকে। তার বাড়িতে দেখলে, পিআইভি অফিসে দেখলে, কোথাও পেলে না। এরপর পলাশের ছেলেদের তারাও খেয়েছিলে রাস্তায়। এরপর আরো কোথাও গিয়েছিলে, বলছো না, সেটা কোথায়? অন্তু হতবুদ্ধি হয়ে গেল। আপনার ঘরে জিন জিন চালান করা আছে? সবটা আন্দাজ। এত নিখুঁত? জয় হাসল, তো গাল ভর্তি ধোঁয়া বাতাসে মিশল। হাসি চওড়াও করে বলল, অভিজ্ঞতা বেশি আমার, বরাবরই তো বলি। তুমি এই যে ছুটছ কৌতূহলের পেছনে, একদিন তুমি আমার চেয়েও বেশি ভয়ানক হয়ে উঠবে ঘরওয়ালি। আমি বুঝি তোমাকে। আমিও বুঝি আপনাকে। আমি জানি, তাই তো দূরত্ব মেটে না। না মিটুক কখনোই। জয় অন্তুর দিকে চোখ তুলে অস্পষ্ট হাসে। না মিটুক। সকাল সকাল জয়ের ফোন বাজছে। অন্তু রান্নাঘর থেকে ছুটে এলো, অথচ জয় তখনও ব্যাঘরে ঘুমাচ্ছে। উপর হয়ে ঘুমায় জয়। অন্তু দুবার ডাকল, জয়, জয়ামির, আপনার ফোন বাজছে। গরম খুন্তির ছ্যাঁক দিয়ে ঘুম ভাঙাতে হবে নাকি মরে টরে গেলেন? না, জীবিত। চোখ খুলল জয়। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে আবার ফিরিয়ে দিল অন্তুকে। তোমার ভাবি, কথা কও। ভ্রু জড়ায় অন্তু। নম্বর কোথায় পেলেন? সেদিন তোমায় খুঁজতে গিয়ে নিয়েছিলাম। মার্জিয়া কথা বলতে পারছিল না, কণ্ঠস্বর দিয়ে রীতিমতো ফুফড়ে উঠছে। অন্তু স্পিকার লাউডে দিয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে ভাবি? তোমার ভাইয়ের গাড়ি। অন্তু, কারা জানি তোমার ভাইয়ের গাড়ি পিষে দিয়ে গেছে অন্তু।
কেউ একজন কেড়ে নিল ফোন, ভালোভাবে বলল, অন্তু, তোর ভাইয়ের নারী ভুড়ি সব রাস্তায় রাস্তায়, কোম্পানির গাড়ি ছানাবড়া হয়ে গেছে, আগুনে পুড়ে ছাই, অন্তিক খণ্ড খণ্ড হয়ে গেছে অন্তু। জয় দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। অন্তু মেঝের ওপর বসে পড়ার আগে হামজার শান্ত জমাট বরফের মতো শীতল মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল। অন্তুর চোখ পরিষ্কার তো না, ঘোলাটে জলে ভরে উঠেছে। হামজার চোখ পরিষ্কার রাখতে বলেছিল। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাসের 42 নম্বর পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।